সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই। আদালত চাইলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে করা বাংলাদেশের সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে। দেশের স্বার্থ রক্ষা হলে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে সব কূটনৈতিক পাসপোর্ট। ফলে তিনি কিভাবে অবস্থান করছেন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আপনারা ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তারা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে 100 মামলা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে কিনা। ফেরত চাইলে দিতে হবে, এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করার চেষ্টা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। সত্যি এটাই, যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। গত জুনে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। চূড়ান্ত চুক্তির আগে এগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সময় সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা প্রশ্নে উপদেষ্টা বলেন, তারা এখন কিছুটা ভীতির মধ্যে থাকলেও শিগগিরই তা কেটে যাবে। নিউইয়র্ক থেকে ফিরে আসবেন, এটুকু এখন পর্যন্ত সিদ্ধান্ত হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থানাসহ বিভিন্ন স্থান থেকে লুট ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে। রোববার এক বিজ্ঞপ্তিতে সরকারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের কথা নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযানে অংশ নেবে সেনাবাহিনী সহ সব বাহিনী। চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখায় দেয়া তথ্য মতে সারা দেশে বৈধ অস্ত্র 50,310টি, এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র 45,226টি। বাকিগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা। 10,215টি অস্ত্র রয়েছে রাজনীতিবিদদের কাছে। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন থানায় হামলা চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেই যৌথ অভিযান চলবে। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে সঠিক রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দল প্রস্তুত বলেও জানান তিনি। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আরও বলেন, লাখো নেতাকর্মীর ত্যাগ আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বহু বছর পর উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কোনো ধরনের বাধা না থাকায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব। এ সময় বিএনপি মহাসচিব জানান, একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের 19 দফা জাতিকে আলোর পথ দেখিয়েছে। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য 15 বছর সংগ্রাম করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। শত জুলুম নির্যাতনেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর 5 দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্তদের দিচ্ছে বিএনপি। 46 বছরের রাজনীতিতে গত এক যুগ সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ভিন্ন আমেজে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার আশুলিয়া থানা এলাকায় ভ্যানের ওপর মরদেহ স্তূপ করে রাখার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ। তিনি বলেন, অ্যাডিশনাল এসপি ও ডিএসবি কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি করা হয়েছে। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। প্রকাশ হওয়া ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেলেও পরবর্তী পদক্ষেপের জন্য এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যানে মরদেহ তোলার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়। আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গ্রেপ্তারের সময় প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানানোর দাবিতে আন্দোলন করেছে বিইউপির শিক্ষার্থীরা। সেমিস্টার ফি কমানোরও দাবি তাদের। রোববার দুপুরে বীরপুর সেনানিবাস ক্যাম্পাসে মিছিল করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিইউপির 4 বছরের অনার্স শেষ করতে প্রায় 2 লাখ টাকা খরচ হয়। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় যা অনেক বেশি, তাই ফি কমানোর দাবি শিক্ষার্থীদের। এদিকে যেসব শিক্ষক আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের শোকজ করার দাবি জানান তারা। উপাচার্য সহ সব কর্মকর্তাকে শিক্ষার্থীরা 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে রেজিস্ট্রারের অনুরোধে 4 দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 2 ছাত্রের নামে অডিটোরিয়াম ও মুক্ত মঞ্চের নামকরণ হলো মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে। তাদের অভিভাবকের উপস্থিতিতে নামকরণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগ চিরদিন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান। MISTর CSC বিভাগের ছাত্র শায়েক আসহাবুল ইয়ামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ইয়ামিনকে 18 জুলাই সাভারে পুলিশের বিশেষায়িত যান এপিসির ওপর থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। নির্মম এই দৃশ্য আন্দোলনের ভয়াবহতম চিত্র হিসেবে প্রচারিত হয় বিশ্বের গণমাধ্যমে। পুলিশের নির্মমতায় হাসপাতালে নেয়ার আগেই মারা যান ইয়ামিন। মৃত্যুর পর দাফন নিয়েও দুর্ভোগ পোহাতে হয় ইয়ামিনের পরিবারকে। ওর আপুকে বলতো যে তোমাদের হলের থেকে কিন্তু আমাদের খাবার দাবারের মান ভালো, আর আমি চলে আসলে আমার অনেক বন্ধু থেকে অসুবিধা হয়, কারণ ওরা যখন ক্লাসে কিছু বুঝতে পারে না তখন আমাকে জিজ্ঞেস করে। এখনো শুকায়নি মায়ের চোখের পানি। ঘটনা শুনে হতবাক ইয়ামিনের সহপাঠী, শিক্ষক সবাই। ঠিক একদিন পর 19 জুলাই মিরপুর 10 নম্বর এলাকায় গুলিতে নিহত হন MISTর সাবেক ছাত্র রাকিবুল হোসেন। সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই, যে যারাই আমার সন্তানকে, নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হোক। আমি আর কথা বলতে চাচ্ছি না। গণ অভ্যুত্থানে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে MISTর অডিটোরিয়ামের নামকরণ হলো ইয়ামিনের নামে। অন্যদিকে মুক্তমঞ্চ হলো রাকিবুলের নামে। তাদের বীর শহীদ হিসেবে সম্মান জানান প্রতিষ্ঠানের প্রধান। বীর শহীদ ইয়ামিন এবং রাকিবুল, আপনারা সবাই জেনেছেন, তারা অত্যন্ত সৎ এবং মেধাবী ছাত্র ছিলেন। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ এবং অবদান যুগে যুগে তরুণ সমাজকে অনুপ্রেরণা এবং সাহস যোগাবে। এদিকে MISTর লাইব্রেরিতে উদ্বোধন করা হয় শহীদ ইয়ামিন রাকিবুল কর্নার, খোলা হয় শোক বই। ইয়ামিন রাকিবের মতো মেধাবীদের মেধা থেকে হয়তো এই জাতি বঞ্চিত হবে,
কিন্তু যত মেধাবীর পদচারণা হবে এই ক্যাম্পাসে, তাদের যে বীরত্ব, এই স্বৈরাচার এবং অনিয়মের প্রতি তা তাদের কাছে হয়ে থাকবে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরপুর সেনানিবাস, ঢাকা। পৃথক মামলায় আবারও রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জন। অন্য আসামিরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন, ছাত্রলীগের তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। রোববার ভোরে 4 হত্যা মামলায় আদালতে নেওয়া হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 6 জনকে। অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, ছাত্রলীগের তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। 19 জুলাই কোটা আন্দোলনে বাড্ডায় সুমন এবং সূত্রাপুরে ইকরাম ও ওমর হত্যায় পলককে 6 দিনের রিমান্ড দেয় আদালত। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2টি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন। অন্যদিকে লালবাগ থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে দেয়া হয় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহাইলকে। আর আদাবর থানার হত্যা মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আজকের যে আসামিরা তারা রিমান্ডে ছিল এবং আয়ুষাব বারবার রিমান্ড চাওয়ার পরও এবং পরবর্তীতে ফার্দার কেন রিমান্ড চাওয়া হয়েছে আমরা যখন জিজ্ঞাসা করেছি তখন আয়ুষাব সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে নাই। এর আগে 25 আগস্ট হত্যা মামলায় এই 6 জনকেই নানা মেয়াদে রিমান্ডে দিয়েছিল আদালত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার 83 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়। এর মধ্যে 33 জন ডিআইজি, 9 জন অতিরিক্ত ডিআইজি ও 41 জন পুলিশ সুপার রয়েছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদায়ন হচ্ছে। পুলিশের আইজি সহ বিভিন্ন মহানগরের কমিশনারেরও বদলি করা হয়েছে। এছাড়া বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়েছে অনেক পুলিশ সদস্যকে। আগামী 7 দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি থেকে সরে আসার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। এরপরই ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলনে হট্টগোল শুরু হয়। স্বাস্থ্য উপদেষ্টার দাবি প্রত্যাখ্যান করেন চিকিৎসকেরা। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের। হামলাকারীদের গ্রেপ্তার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন রোববার সকালে। আসছি এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য, এখন দেখতেছি এখানে সমস্যা। গঞ্জাম মুনতাসি, ডাক্তার নাই, বাইরে খাড়া করে রাখছে। বেলা 11:15 শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক। এরপর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন চিকিৎসকরা। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। এরপর রোববার বিকেলে শিক্ষানবিশ ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা, ঢাকা মেডিকেলের পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। কর্মসূচি উইথড্র করেছে। আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করব। উপদেষ্টার এমন ঘোষণার পর তার সামনেই হট্টগোল শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। বলেন, সোমবার রাত 8টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত করলেও দাবি না মানা হলে কর্মসূচি চলবে। তবে আগামী 7 দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে বলেও জানান তারা। আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব।
চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন, স্বাস্থ্য সুরক্ষা আইন, একজন ডাক্তারের সঙ্গে একজন নিরাপত্তা কর্মী দেওয়ারও দাবি জানান তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যায় 11 জেলায় এ পর্যন্ত 59 জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে 7,05,052টি পরিবার। সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি 23 জনের মৃত্যু হয়েছে ফেনীতে। এছাড়া কুমিল্লায় 14, নোয়াখালীতে 9, চট্টগ্রামে 6, কক্সবাজারে 3 এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে 1 জন করে মারা গেছেন। মৌলভীবাজারে এখনও 1 জন নিখোঁজ রয়েছেন। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে 53,06,402 জন। তাদের জন্য 3,870টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যা দুর্গতদের চিকিৎসায় 510টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া প্লাবিত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নোয়াখালী কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পানি নামায় ঘরে ফিরছেন দুর্গতরা। তবে পানিতে নষ্ট হওয়া আসবাবপত্র আর ঘরবাড়ির কাদা ও আবর্জনা পরিষ্কারে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এদিকে দীর্ঘদিন পানিবন্দী থাকায় কাজে ফিরতে পারছেন না খেটে খাওয়া মানুষরা। কুমিল্লায় গোমতী নদীর উজানে পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে ঘরে ফিরলেও বন্যার পানিতে নষ্ট হয়েছে মেঝে, আসবাবপত্র। এছাড়া বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলার অনেক বাড়ি ঘরে এখনো কোমর পানি। আমার সব ফ্রিজ টিজ একটা 3 দিনে পানির নিচে তো আমার অনেক কিছু খাট, সুকিস, আলমারি। টানা 17 দিন ধরে পানিবন্দী নোয়াখালীর 8 উপজেলা এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে দোকানপাট খুলতে পারছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা। চরম অর্থকষ্টে ভুগছেন অনেকে। 15 থেকে 16 দিন পানিবন্দী এবং ব্যবসা বাণিজ্য, দোকানপাট খোলা খুব মুশকিল। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নামছে ধীরগতিতে। রাস্তাঘাট, বাসাবাড়ি থেকে পানি না সরায় গত 2 দিনে আরও 18,000 মানুষ গেছেন আশ্রয়কেন্দ্রে। ত্রাণ না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে। যেভাবে পানি বন্যা একবার ঘরবাড়ি ডুবে গেছে, সেই হিসেবে পানি কমছে না অনেক পারে এবং নিম্নাঞ্চলের আমাদের এলাকা থেকে উত্তরে মানুষ অনেক কষ্টে আছে। ফেনীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছে 10,000 মানুষ। পানি নামার পর যারা বাড়ি ফিরছেন তাদের নামতে হচ্ছে নতুন সংগ্রাম। যারা বসাচ্ছে সব পৌঁছে গেছে এই বন্যার কারণে। এরকম বন্যার পানি গত 100 বছরের ভিতরে মুরব্বীরা, বাচ্চা ছাড়া কেউ দেখে নাই। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট যে ক্ষয়ক্ষতিটা এই বন্যায় হয়েছে তারা অ্যাসেসমেন্ট করবে, আমাকে জানাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। চাঁদপুরে বন্যার্ত 2 লাখের বেশি মানুষ। জেলায় বন্যার কারণে 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে 11 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের কোস্টাল পুলিশ। আটক সবাই খুলনার কয়রা থানার বাসিন্দা বলে জানিয়েছে তারা। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের ভারতীয় অংশে লুকিয়েছিলেন তারা। শুক্রবার সুন্দরবনের লাগোয়া এলাকার জঙ্গলে টহল দেওয়ার সময় বাংলাদেশিদের দেখতে পান পশ্চিমবঙ্গের বন কর্মীরা। এ সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারা। পরে আটককৃতদের সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 শিশু, 5 নারী ও 1 জন পুরুষ রয়েছেন। আরও কোনো বাংলাদেশি সেখানে লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজপথে নেমেছেন টালিউড তারকারা। আমরা তিলোত্তমা নামে একটি মঞ্চের ডাকা মহামিছিল শুরু হয় কলকাতার কলেজ স্কোয়ার থেকে, শেষ হয় ধর্মতলায়। রোববার স্থানীয় সময় দুপুর 3টায় কলেজ স্কোয়ারে জড়ো হন টালিউড তারকারা। পাশাপাশি মিছিলে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষও। উই ওয়ান্ট জাস্টিস বা বিচার চাই স্লোগানে মুখরিত ছিল রাজপথ। অংশ নেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহানী সরকার, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী সহ বেশ কয়েকজন টালিউড তারকা। দেখা যায় ভারতীয় সিনেমার পরিচালক সৃজিত মুখার্জিকেও। রোববারের মহামিছিল ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়। বন্ধ রাখা হয় বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় এক চিকিৎসকের মরদেহ। তাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। এরপর থেকেই চলছে আন্দোলন। দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না, প্রশ্ন অনেক,
যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো নিজে একজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।